আজ আমি বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম আমার দেশ বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যার সময় ট্রেন থেকে নেমেছি। কোনো রিক্সা বা মোটর গাড়ি পেলাম না, তাই হেঁটেই যাচ্ছি। আমি থাকি কলকাতায়। এখানে যে একেবারে আসিনি তা নয়, ছোটবেলায় একবার এসেছিলাম, তারপর আর আসা হয়নি। কিন্তু এবার ভেবে এসেছি যে কিছুদিন থেকে বাড়ির কোনো ব্যবস্থা করে তবেই বাড়ি ফিরব। এই বাড়িটা আমার দাদু বানিয়েছে। মাঝে মাঝে দাদুর ওপর রাগ হতো খুব। দাদু অত পয়সা খরচ করে এই জঙ্গলের মাঝে বাড়িটা বানালো, একটু শহরের দিকে বানালে কি হতো। দাদুর পয়সা ছিল, কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালে। এইসব কথা ভাবতে ভাবতে চলে এলাম সেই বাড়ির সামনে। বেশ বড় বাড়ি, চারিদিকে নির্জন পরিবেশ। যাক, শেষ পর্যন্ত পৌঁছে গেলাম। বাড়িতে ঢুকে দেখি বাড়ির অবস্থা কেমন আছে। কতদিন বাড়িটা পরিষ্কার হয়নি, মেঝেতে ধুলো জমে গেছে। তারপর আমি আলো জ্বালিয়ে দিলাম। এই এত বড় নির্জন বাড়িতে আমি একা। বেশ ভালোই লাগছিল। লেখা টেখার পক্ষে এই পরিবেশ খুবই ভালো। এই বড় বাড়িটার সামনেই একটা বাড়ি। দেখি সেই বাড়িটা থেকে একজন বৃদ্ধ এগিয়ে আসছে এই দিকেই। আমি ভালো করে দেখার পর চিনতে পারলাম ইনি ভৈরব বাড়ুজ্যে। তিনি আমার কাছে এসে আমার দিকে হাঁ করে চেয়ে রইলেন। আমি বুঝতে পারলাম আমি ওনাকে চিনতে পারলেও উনি আমাকে চিনতে পারেননি। তুমি কে বাবা? এই বাড়িতে এসেছো? তোমাকে তো ঠিক চিনলাম না। কাকা, তুমি আমাকে চিনতে পারলে না? আমি শ্যামাচরণের ছেলে রাধামোহন। ও মোহন, আমাদের মোহন। তোমাকে সেই ছোটবেলায় দেখেছিলাম। এত বড় হয়ে গেছো, আমি তো চিনতেই পারিনি। তা বাবা, কেমন আছো? আমি তো ভালোই আছি। তুমি কেমন আছো? আর এই বুড়ো বয়সে কেমন আর থাকবো, ওই চলে যাচ্ছে কোনো রকমে। আরে কাকা, এসো এসো, ভেতরে এসো, বসে একটু গল্প হয়ে যাক। তা বাবা মোহন, তোমার বাবা কেমন আছে? বাবা আর বেঁচে নেই, আগের মাসে মারা গেছে। ও, আর আমারও তো সময় হয়ে এসেছে। আর কতদিন বাঁচবো? ওসব কথা ছাড়ো তো কাকা। তা তোমার ছেলে রতন এখন কি করছে? ও তো এখন একটা ছোট্ট ব্যবসা করে। তা তুমি হঠাৎ এই বাড়িতে? এত বড় বাড়ি এমনি এমনি পড়ে থেকে নষ্ট হচ্ছে। ভাবলাম এবার এই বাড়িটার কিছু একটা ব্যবস্থা করতে হবে। এতদিন তো বাবা বাধা দিচ্ছিল যে ওটা আমার জন্মবাড়ি, ওটা তুই বিক্রি করিস না, আমি মারা যাওয়ার পর তুই যা ভালো বুঝবি করবি। ও আচ্ছা, তুমি এই বাড়িতে কদিন থাকবে বুঝি? হ্যাঁ, সেটা ঠিক করেই এসেছি, কিছুদিন থাকবো। আমি রান্না করতেও জানি, তাই অসুবিধেও হবে না। এ কি বলছো? আমরা থাকতে তুমি কেন হাত পুড়িয়ে রান্না করতে যাবে? তুমি আমার বাড়িতেই খেয়ে নেবে। আরে না না কাকা, শুধু শুধু তোমাদের কষ্ট দিতে পারবো না। এরকম কেন বলছো? আমরা কি তোমার আপন নয়? আমি না না করলেও আমাকে জোর করে রাজি করিয়ে নিল ভৈরব কাকা। তাহলে এবার আসি। রান্না হলে তোমাকে ডাকতে পাঠিয়ে দেব। আমার নাতনিটা আবার অপেক্ষা করছে আমার জন্য। তাকে গল্প বলছিলাম, এই বাড়িতে আলো জ্বললো দেখে এখানে এসেছি। বেশি দেরি হলে আবার বাড়ি মাথায় তুলবে। এই বলে তিনি চলে গেলেন। আমি বহুদিন আগে এই বাড়িতে এসেছিলাম, তবুও মনে আছে এই বাড়িটা থেকে কিছুটা দূরে একটা বড় পুকুর আছে। আমি চলে গেলাম সেই পুকুর পাড়ে। বেশ হাওয়া হচ্ছে, মনোরম পরিবেশ। শহরে থাকা লোকের
এই পরিবেশ বেশ ভালোই লাগে। দেখি কাকা তার ছেলের হাতে চা পাঠিয়েছে আমার জন্য। এই তো তুমি এখানে বসে আছো আর আমি গোটা বাড়িতে তল্লাশি চালাচ্ছি। এই নাও, চাটা খেয়ে নাও। হ্যাঁ দে। এখানের পরিবেশটা ভালো লাগলো, তাই বসে রয়ে গেলাম। আচ্ছা, আমি তাহলে যাই, রাতের খাওয়ার আয়োজনটা করে ফেলি। তারপর রতন চলে গেল। হঠাৎ আমার মনে পড়ে গেল আমি এখানে পৌঁছে গেছি, মাকে খবরটা দিতেই ভুলে গেছি। চা নিয়েই বাড়িতে চলে গেলাম। মাকে ফোন করে বলে দিতে হবে। হ্যালো মা। হ্যাঁ, তুই পৌঁছে গেছিস? হ্যাঁ, কিছুক্ষণ আগেই পৌঁছে গেছি। তা রান্না টান্নার ব্যবস্থা কিছু করেছিস? না, আমাকে আর রান্না করতে হবে না, ভৈরব কাকা তার বাড়িতে খেতে বলেছে। ও ঠিক আছে, সাবধানে থাকিস। কথা বলছি এমন সময় 10-11 বছরের একটা টুকটুকে ফর্সা মেয়ে দরজার আড়াল থেকে উকি মারছে। ভৈরব কাকা একবার ছেলে পাঠায়, একবার নাতনি পাঠায়, বড্ড যত্ন নিচ্ছে আমার। আমি বললাম, কি খুকি, ভাত হয়েছে বুঝি? তারপর মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ালো। তোমার নাম কি? লক্ষ্মী। বাহ, বেশ নাম। তা পড়াশোনা করো? হুম। গান জানো? না। আমি হেসে বললাম, তবে তো মুশকিল দেখছি, বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। রান্না? হ্যাঁ পারি। যাক, ওই একটা গুণ তোমার রয়েছে। তা তুমি কি রান্না জানো? তা সব। সব? বাহ, তুমি তো খুব ভালো। বসো। না, বসবো না। কেন, কাজ আছে? না। তবে বসো। না, আমি বসবো না, তুমি খেয়ে এসো। যাচ্ছি। ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে তাই না? যাও খেয়ে এসো। আমি ফোনটা রেখে মুখ তুলে দেখি খুকি কখন চলে গেছে। তারপর আমি খেতে চলে গেলাম। কাকা বললেন, এসো বাবা এসো, রান্না হয়ে এলো প্রায়। হ্যাঁ, আপনার নাতনি ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালটা জমি জমার কাগজ দেখতে দেখতে সকালটা কেটে গেল। সন্ধ্যায় চেয়ারে বসে আছি, আবার সেই খুকিটি এসে দাঁড়ালো। বড় লাজুক মেয়ে। আমি বললাম, ও খুকি, হুম। ভাত হয়েছে নাকি? আজ দেরি হবে গো, মাংস রান্না হচ্ছে গো তোমার জন্য। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা দেখছি। ও, তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না? ভোজ যাকে বলে, কি বলো? না, আমি বুঝতে পেরেছি। বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। খুকি আবার বলল, তুমি একা এসেছো কেন? কেন বলো তো? বৌঝিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করুক। তোমার তাই ইচ্ছে? খুব, আমি তো তাই চাই। কেন? কতকাল এ বাড়ি এমনই পড়ে আছে, কেউ পিদিমি দেয় না। এই কথাটা ওর মুখ থেকে শুনে আমি একটু আশ্চর্যই হলাম। এতটুকু মেয়ের মুখে এমন কথা, পাকা গিন্নির মতো। আমি বললাম, আহারে, তোমার তাতে খারাপ লাগে? বাহ, লাগবে না? তোমরা সবাই এসো, বাড়িতে শাঁখ বাজুক, সন্ধ্যের পিদিম দেওয়া হোক। শহরে যাবে? চলো আমার সঙ্গে। আমার এখানেই ভালো, ওসব আমার ভালো লাগে না। তুমি আবার আসবে বলো? নিশ্চয়ই আসবো, কেন আসবো না? কই, এতদিন এলে না তো? আচ্ছা, তুমি তো মঙ্গলবারে যাবে তাই না? আমি একটু আশ্চর্য হলাম। মঙ্গলবারে যাব কাকাকে বলেছিলাম, তাহলে কি কাকা বাড়িতে গল্প করেছে? তুমি যাও যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গেছে? তুমি কি করে জানলে? আমি জানি যে, যাও না তুমি। দাঁড়াও, আমি ফোনটা নিয়ে আসি, তারপর একসঙ্গে যাব। ফোনটা নিয়ে এসে আমি সেই খুকিকে আর দেখতে পেলাম না।
চঞ্চল মন মেয়েটির, আগেই চলে গিয়েছে। বেশ খুকিটি, কেমন পাকা পাকা কথা বলে। এসো এসো, এই তো তোমাকেই ডাকতে পাঠাচ্ছিলুম গো। আজ একটু বেশি রাত হয়ে গেল, আজ একটু একটু মাংস নেওয়া হলো। বলি, রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে? পারে না। আমার বাড়িতে দুদিন খাচ্ছে, সে আমার ভাগ্যি গো, নইলে ওদের অভাব কি বলো তো। তাই আজ একটু। ছি ছি, না না না, সে কি কথা! যা জুটবে তাই খাবো। আমাকে পর ভাবেন নাকি কাকা? আমি তো বাড়ির ছেলে। সেদিন খেয়ে ঘুমিয়ে পড়লাম। এইভাবে প্রতি সন্ধ্যায় সেই খুকিটি আসতো এবং গল্পগুজব করত। মঙ্গলবার সকালে তৈরি হয়ে গেলাম বাড়ি ফেরার জন্য। কোথা থেকে অতগুলো দিন কেটে গেল। তারপর ভৈরব কাকা এলো। তাহলে আজ বাড়ি ফিরে যাবে? হ্যাঁ, অনেক দিন তো ছিলাম, এবার বাড়ি যাই। আচ্ছা, তোমার নাতনিকে একটু ডেকে দাও না। বেশ বেশ, এক্ষুনি ডাকছি, দাঁড়াও। ওরে, নিয়ে আয় না। একটু পরে রতনের হাত ধরে একটি মেয়ে এলো। না না, এ খুকি তো নয়, এ দিদি। এই দিদি আবার কোথায় ছিল? আমার তো একটাই নাতনি। তবে তোমার বাড়িতে অন্য কোনো মেয়ে? না না বাবাজি, আমার বাড়িতে আর কোনো মেয়েটে নেই। অন্য কোনো মেয়ে? কিন্তু না না না, এ পাড়ায় এত আর অন্য কোনো মেয়ে নেই ও বয়সে। বয়স কত? ও হ্যাঁ, মনে পড়েছে, ওর নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী? লক্ষ্মী লক্ষ্মী, সেটা আবার কি? না না না, ও নামের মেয়ে তো এই গ্রামে নেই। তোমার শুনতে টুনতে কোনো ভুল হয়ে থাকবে। নামটা শুনতে ভুল হতে পারে, কিন্তু সে খুকিটি কি, সে তো আর ভুল হবে না। না বাবাজি, কি বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও বয়সে ও নামের মেয়ে আমাদের পাড়ায় তো কেউই নেই। যাই হোক, আমি আসি। আমি চিন্তিত মনে বিদায় নিলাম। আশ্চর্য ব্যাপার, খুকি বা দেখা করতে এলো না কেন? এই ঘটনার 1 মাস পরে আমি আমার পিসিমার বাড়িতে গিয়েছি। সেখানে পুরনো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল। এই মেয়েটিকে আমি কোথায় যেন দেখেছি। পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন, ও বাবা, ওকে তুই দেখবি কোথায়? ও তো আমার ছোট বোন, তো ছোট পিসি। 12 বছর বয়সে মারা যায়, তখন তুই কোথায়? তোর মারই বিয়ে হয়নি। তখন আমরা আমাদের দেশের বাড়িতে থাকতাম। আহা, একটু একটু মনে আছে। জানিস, বেশ দেখতে ছিল ওকে। সে আজ 50 বছরের কথা। আমি অবাক হয়ে চেয়ে রইলাম। তারপর বললাম, ছোট পিসিমার নাম কি ছিল? লক্ষ্মী। লক্ষ্মী? তার মানে সেদিন